ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে। 3 কোটি মানুষের মধ্যে আমি এটি একটি পেপারে পড়েছিলাম, তাদের রিসার্চ আমি পড়েছিলাম যে এই 3 কোটি মানুষের মধ্যে খুব সম্ভব 17 থেকে 20% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে, আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম 20% মানুষ সেই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে। আমি ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম যে সলিউশন কি হতে পারে, যেহেতু উনি এক্সপার্ট, সেই জন্য আমরা তো যদি এখানে আমরা বসি আমরা সব সলিউশন দিয়ে দিতে পারবো, কিন্তু সেই সলিউশন কিন্তু আসলে সলিউশন হবে না। আমাদেরকে যেই বিষয়ের এক্সপার্ট তার সাথে সেই বিষয়ে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে মতামত নিয়ে কাজটি করতে হবে। তো উনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, ওনার সাথে আমি কথা বলেছিলাম, শামসুল হক সাহেব। এটি আমি, আপনারা যারা ইউরোপে গেছেন আপনারা দেখেছেন, ইউকেতে গিয়েছেন বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন, আপনারা দেখেছেন যে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে। ব্রিটেনে আমি দেখেছি যে সেই দেশের এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু ঘোরাফেরা করছে, সেটা বাসে হোক, সেটা ট্রেনে হোক, টিউবে হোক, তারা ঘোরাফেরা করছে। আমরা নিশ্চয়ই পারবো, কেন পারবো না? ওরা যদি পেরে থাকে আমরাও পারবো। তবে বিষয়টা হচ্ছে এখানে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়। সেটি মোনোরেল হতে পারে, মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল, এবং ওটাকে ওনাদের বক্তব্য এক্সপার্টের হিসাবে ওনারা যে আমাকে যেটা প্রেজেন্ট করেছেন যে সেটা মনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনারের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন, এবং ওটার খরচও কম। খরচ কম হলে স্বাভাবিক ওটার ভাড়াও কম হবে, সাধারণ মানুষের চলাচলের জন্য ওটা সুবিধা হবে। কাজে মনোরেলগুলোকে আমরা ওনাদের এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী বনানীর ভিতর দিয়ে যে 11 নম্বর রোড, এটার ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে যেতে পারবো। মনোরেল নিয়ে আমরা মেট্রো রেলের যেখানে করা হয়েছে এটাকে তো আমরা ভেঙে ফেলতে পারবো না, কারণ এখানে অলরেডি জনগণের অর্থ খরচ হয়ে গেছে। কাজে মনোরেলটাকে নিয়ে আমরা কানেক্ট করতে পারবো মেট্রো রেল, যেখান থেকে ও আবার চলে যেতে পারবে বিভিন্ন জায়গায় একটা মানুষ। সো আবার মোহাম্মদপুরের ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে এসে ওখানে যে কানেক্টিভিটি আছে মেট্রো রেলের, সেখানে আমরা কানেক্ট করতে পারবো। সো এইভাবে করে আমরা ট্রাফিকটাকে কমাতে পারবো। কারণ যতই আমরা শহরকে এক্সপ্যান্ড করি না কেন, শহর আমরা এক্সপ্যান্ড যত করব ট্রাফিক ততই বাড়তে থাকবে, গাড়ি ঘোড়া ততই বাড়তে থাকবে। কিন্তু আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টটাকে, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টটাকে যদি আমরা অন্তত এরকম একটা স্টেজে আনতে পারি যেখানে এখানে যারা মঞ্চে বসে আছেন অথবা আমার সামনে যারা বসে আছেন, আমরা যদি কমফোর্ট ফিল করি যে হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলাচল করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক কনজেশন অনেক ক্ষেত্রেই কমে আসবে। পৃথিবীর অন্য দেশেও আমরা এটা দেখছি যে আমাদের সামনে যেহেতু ওরকম আছে, উদাহরণ হচ্ছে, কাজে আমাদের দেশে আমরা নিশ্চয়ই করতে পারবো সেটা। এটা 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 গেল ট্রাফিক জ্যামের কথা, যে ট্রাফিক জ্যামটি কথা বললেন। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আমি কয়েকটি আপনাদের সাথে আলাপ করলাম। আমাদের এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে ব্যবসায়ী আছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই লয়ার আছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই ফিজিশিয়ান আছেন, আপনাদের মধ্যে বিভিন্ন প্রফেশনের মানুষ আছেন, টিচার আছেন। আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, এবং এখানে এই মুহূর্তে যদি আমরা খেয়াল করে দেখি বাংলাদেশের পপুলেশনের ডায়নামিকটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রায় 40 মিলিয়ন, মানে 4-4.5 কোটির মতন হচ্ছে ইয়াং মানুষ। আমাদের ইয়াং মানুষ, আমাদের সমাজে অনেকগুলো সমস্যা আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেটা ড্রাগ রিলেটেড হোক, বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, এবং স্বাভাবিকভাবে এই সমস্যাগুলোর ভিতরে আমাদের ইয়াং জেনারেশন যারা মেম্বার তারা এটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে কেন তারা হচ্ছে, কি কারণে তারা হচ্ছে? অনেকগুলো কারণ থাকতে পারে, আমরা হয়তো সব কারণ আলোচনা করলে মেইন বেসিক কয়েকটি কারণ যদি আমরা আলোচনা করি। ইয়াং জেনারেশনের মেম্বার যারা এরকম ভাবে ডিরেলড হয়ে যাচ্ছে বা বিভিন্ন কিছুতে ইনভলভ হয়ে যাচ্ছে, একটি কারণ হচ্ছে যে স্বাভাবিক বয়স যখন কম থাকে, ইয়াং থাকে, তার যে এনার্জিটা থাকে, তার যেই শারীরিক এবং মানসিক যে এনার্জিটা থাকে, এটা তো কোথাও তাকে বার্ন করতে হবে। আপনি যখন তাকে সেই স্কোপটা না দিবেন, তখন তো সেটা সে স্বাভাবিকভাবে এমন কোন এক জায়গায় সে বার্ন করবে যেটা তার জন্য বা সমাজের জন্য বা পরিবারের জন্য ভালো না। আমরা আমাদের এডুকেশন, আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করতে সক্ষম হলে আমাদের এডুকেশন, স্পোর্টস, কালচার,
এবং সায়েন্স, এই কয়েকটাকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড একটা কাজ করতে চাইছি। অর্থাৎ যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা স্পোর্টসটাকে প্রফেশনালিজমের মধ্যে নিয়ে আসতে চাইছি। আমাদের যেমন ডাক্তার তৈরি হবে, আমাদের ছেলেমেয়েদের থেকে যেরকম ডাক্তার তৈরি হবে, আমাদের ছেলেমেয়েদের থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে, আর্কিটেক্ট তৈরি হবে, লয়ার্স তৈরি হবে, ঠিক আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে প্রফেশনাল ফুটবলার হতে পারে, প্রফেশনাল ক্রিকেটার হতে পারে, প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার হতে পারে। কেন হতে পারবে না? অন্য দেশের বাচ্চারা হতে পারলে কেন আমাদের দেশের বাচ্চারা হতে পারবে না? আমাদের দেশের বাচ্চাদের মধ্যে থেকে ভালো আর্টিস্ট তৈরি হতে পারে। আমরা যেটা করতে চাইছি, এডুকেশন সিস্টেমটাকে আমরা একটু রিঅর্গানাইজ করতে চাইছি। কেমন সেটা সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরি। সেটা হচ্ছে যে মূল যে এডুকেশনটা আমাদের থাকবে, সেই এডুকেশনটার মধ্যে আমরা স্কুলে গেলে সেটা প্রাইমারি থেকে শুরু করে একদম সেকেন্ডারি ক্লাস 12 পর্যন্ত, আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যদি মোটামুটি একটা ধারণা নেই আমরা যে স্কুলগুলোতে কি কি সাবজেক্ট থাকে, বাংলা থাকে, ইংরেজি থাকে, ভূগোল থাকে, অঙ্ক থাকে, বিজ্ঞান থাকে, পলিটিক্যাল সায়েন্স থাকে, বা ক্লাস ভেদে বিভিন্নভাবে আস্তে আস্তে সাবজেক্ট বাড়তে থাকে বা কমতে থাকে। আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে আমরা বাচ্চাদেরকে, বাংলা তো আছে, বাংলার পাশে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপর একটু জোর দিতে চাচ্ছি। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটু জোর দিতে যাচ্ছি, যাতে আমাদের বাচ্চাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখন শুধু সাধারণত যেসব ফ্যামিলির বাচ্চারা প্রাইভেট স্কুলে যাচ্ছে হয়তো তাদের ইংলিশটা মোটামুটি ভাবে ভালো আছে, কিন্তু আমরা চাচ্ছি ওভারঅল আমাদের পাবলিক স্কুল যেগুলো আছে সেগুলোতেও আমাদের বাচ্চারা যাতে ইংরেজি ভালো বলতে পারে। এবং সেকেন্ডারি লেভেলে যাবার পরে আমরা একটা থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, বাংলা, ইংরেজি এবং থার্ড একটা ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, বাচ্চাদের উপরে প্রেশার বেশি হয়ে যাচ্ছে। না, বাচ্চাদের উপরে প্রেশার হবে না, আমরা অন্য সাবজেক্টগুলোকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। যেমন ধরেন ভূগোল যদি থাকে, জিওগ্রাফি, এই সাবজেক্টটা যদি থাকে, এটাতে যদি 100 মার্ক থাকে, আমরা 100টাকে 70 করে নিয়ে আসতে চাচ্ছি। 17 ওই পরীক্ষাটা 70-র মধ্যে হবে, 30 মার্কটা নিয়ে আসবো আমরা। ধরেন আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি সিলেবাস এরকম করা হয় যে ওখানে ফ্রেঞ্চ থাকবে, ওখানে জার্মান থাকবে, ওখানে ম্যান্ডারিন থাকবে, ওখানে আরবিক থাকবে, ওখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকবে, এরকম 5-6টা যদি ল্যাঙ্গুয়েজ থাকে, বাচ্চা তার নিজের মতন চুজ করে নেবে কোন ল্যাঙ্গুয়েজটা সে পড়বে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা তাকে পাস করতে হবে। ওই সাবজেক্টটা কম্পালসারি হবে, ম্যান্ডেটরি হবে সাবজেক্টটা, কাজে ওখানে ওকে পাস করতে হবে। সো ও একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখলো। তারপরে আমরা যেটা করতে যাচ্ছি, যে গেল জিওগ্রাফি, হিস্ট্রি থেকে যদি হিস্ট্রি থাকে বা অন্য সাবজেক্ট থেকে, ওখান থেকে আমরা 30 মার্ক হয়তো বের করে নিয়ে আসতে চাই, বা 40 মার্ক বের করে নিয়ে আসতে চাই। নিয়ে এসে যেটা আমরা করতে চাই যে আমরা স্পোর্টসে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনো একটা খেলা পছন্দ করে। সাধারণত আমাদের দেশের মানুষের যে ফিজিক্যাল স্ট্রেংথ সবকিছু বিবেচনা করে আমরা কতগুলো স্পোর্টসকে আমরা ডিসাইড করেছি যে এই স্পোর্টসগুলা। এখন স্বাভাবিকভাবেই আমাদের বাচ্চাদেরকে যদি, মানে বাংলাদেশের মানুষকে যদি ম্যারাথন দেন আপনি, অলিম্পিকে যে ম্যারাথন হয়, পারবে না, জেনেটিক কারণেই আমাদের পক্ষে সম্ভব নয় সেটা। আমাদের প্র্যাকটিক্যালি একটা প্র্যাগমেটিক রিজন থাকতে হবে, জেনেটিক কারণে আমাদের মানুষের ওই স্ট্যামিনাটা নেই, পারবে না। তাহলে যেটাতে পারবে আমরা সেরকম কতগুলো স্পোর্টস, অর্থাৎ ইন্টারন্যাশনালি যেগুলোতে কম্পিট করতে পারবে, আমরা অনেকগুলো বিষয়ে হাত দেবো না, কয়েকটি বিষয়ে হাত দেবো যেখানে আমরা সাকসেসফুল হতে পারবো। এরকম কতগুলো স্পোর্টসকে আমরা বাছাই করে নেব, স্পোর্টসকে বাছাই করে নিয়ে সেগুলো আমরা বাচ্চাদেরকে দেবো, এবং কম্পালসারি তাকে ওটা স্পোর্টসটা করতেই হবে। তাকে মানে তাকে ওটা পরীক্ষার মতন হবে। সেটা বাস্কেটবল হতে পারে, ভলিবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, টেবিল টেনিস হতে পারে, চেস হতে পারে, যেটাই হোক, কিন্তু একটা স্পোর্টস তাকে করতে হবে। আচ্ছা, এই গেল একটা। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা আর্ট এবং কালচারে, দেখুন যে কোনো মানুষ শুধু যে একটা সার্টিফিকেটের জন্য পড়ালেখা করলো, খুব ভালো মার্ক পেলো, কিন্তু তার মধ্যে যদি আর্ট না থাকে, কালচার না থাকে, তাহলে আমি মনে করি যে পরিপূর্ণ মানুষ হচ্ছে না। কেন একটা মানুষের ভিতরে আর্ট এবং কালচার থাকতে হবে, তার ভিতরে ওই নলেজটা থাকতে হবে। আমরা সেই জন্য আমার নিজের যেরকম ছোটবেলা থেকে সম্ভব হয়নি, এটা আমার নিজের দোষেই সম্ভব হয়নি। ইটস নট দ্যাট যে আমার প্যারেন্টস আমাকে দিতে পারেনি, নট দ্যাট, বাট এফোর্ড করতে পারেনি, নট দ্যাট, বাট বাংলাদেশে এরকম অনেক অনেক ফ্যামিলি আছে যাদের প্যারেন্টসরা, বাচ্চার হয়তো ইচ্ছা আছে গিটার বাজানো শিখবে, বাচ্চার হয়তো ইচ্ছা আছে গান গাইতে শিখবে, বাচ্চার হয়তো ইচ্ছা আছে বাঁশি বাজানো শিখতে চায়, কিন্তু প্যারেন্টস হয়তো এফোর্ড করতে পারছে না। আমরা এই ব্যবস্থাটা গভর্নমেন্ট বা স্টেট থেকে আমরা করতে চাই। আমরা এরকম কতগুলো মিউজিক থাকবে, আর্ট থাকবে, ছবি আঁকার ব্যবস্থা থাকবে, অর্থাৎ তাকে কোনো একটা করতে হবে, এবং এটাও হয়তো আরেকটা সাবজেক্ট থেকে মার্ক নিয়ে এসে এখানে আমরা দেবো। টোটাল মার্ক হয়তো 1000-এর মধ্যেই হবে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ থাকবে। অর্থাৎ
আপনি দেখেন এই বাচ্চাটা যখন ক্লাস 10 বা 12 পার হবে, তারপরে ক্লাস 10 বা 12 পার হবে, সে যদি বাংলাটা তো জানেই, তার নিজের ল্যাঙ্গুয়েজ মাদার টাং সে জানবেই, ইংলিশটাও যদি জানে সে ভালো, এবং সাথে যদি একটা সেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ হোক, সেটা জার্মান ল্যাঙ্গুয়েজ হোক, এক থার্ড ল্যাঙ্গুয়েজ যদি জানে, সে যদি আপনার ভালো একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট, সেটা গিটার হোক, পিয়ানো হোক, সেটা ফ্লুইট হোক, যে কোনো একটা ইকুইপমেন্ট যদি বাজাতে পারে, সে যদি আপনার একটা স্পোর্টসে যদি ভালো হয়ে থাকে, এই কোয়ালিটিগুলো যদি থাকে, তাহলে সে শহরের বাচ্চাই হোক, সে গ্রামের বাচ্চাই হোক, সে যে কোনো লেভেলের বাচ্চা হোক না, সে যখন বাইরে যাবে বা দেশের ভিতরে কোনো জায়গায় যাবে, কোনো একটা জবের জন্য যাবে, নিশ্চয়ই তার কোয়ালিটিটা অনেক বেটার হবে, যে কোনো কম্পিটিশনে সে টিকবে যার এতগুলো কোয়ালিটি আছে। এটা আমার সেন্স বলে, আমার মনে হয় আপনারা খুব একটা ডিসএগ্রি কেউ করবেন না। আমরা এইভাবে এডুকেশন সিস্টেমটাকে তৈরি করতে চাইছি, এইভাবে সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা করব, আপনারা সহযোগিতা করলে ডেফিনেটলি পারবো। এখন আমি যদি আপনাদের কাছে একটি মতামত চাই, আপনাদের কাছে, যে এতক্ষণ পর্যন্ত আমি আমার আই হ্যাভ এ প্ল্যানের যেই অংশগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কি মনে করেন দিস ক্যান মেক এ ডিফারেন্স? যে আমরা যদি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, দিস উইল মেক এ ডিফারেন্স, আপনারা কি মনে করেন এটা? থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি মনে করেন, তাহলে আমাদের সুযোগ আসলে আমরা তখন উৎসাহ ভরে কাজগুলো করতে পারবো। এরপরে আরেকটি বড় সমস্যা, নিউ জেনারেশন নিয়ে যে বলছিলাম, আরেকটি বড় সমস্যা এর মধ্যে একটু অ্যাড করে নি। এর মধ্যে একটা বিষয় আছে, এই বিষয়টা যে শুধু বাংলাদেশে না আছে তা নয়, এটা আমি বাইরেও দেখেছি আছে, বাট এই বিষয়টা খুব জরুরি। আমরা এই মুহূর্তে যেই দেশগুলোকে খুব আমাদের সামনে এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, বেশ কয়েকটি দেশ, আমরা কোরিয়াকে আনি, আমরা তাইওয়ানকে আনি, আমরা ভিয়েতনামকে নিয়ে আসি বিভিন্নভাবে, যে ওরা গত 15 বছরে, গত 20 বছরে ওরা অনেক ডেভেলপ করেছে। খুব ইজিলি যখন আমরা বলি, আমরা এই দেশগুলোর কথা বলি, যে বিভিন্নভাবে তারা খুব ফাস্ট র্যাপিড তারা ডেভেলপ করে গেছে। তারা ডেভেলপ করার একটি কারণ হচ্ছে, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে তারা তাদের মানুষদেরকে ভোকেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনগুলোকে তারা সুন্দরভাবে গড়ে তুলেছে। ভোকেশনাল ইনস্টিটিউটগুলো তাদের দেশে যেটা আছে, এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে, এবং তারা তাদের মানুষদেরকে, তাদের ইয়াং জেনারেশনকে তারা উৎসাহিত করেছে, উৎসাহ দিয়েছে তারা, যে যেন এইগুলোতে বাচ্চারা যায়। গতকালকে যেরকম আমার সাথে সুইডিশ অ্যাম্বাসেডর, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডরের কথা হচ্ছিল, সে বলছিল যে আমরা তোমাদেরকে, যখন আমি এগুলো শেয়ার করছিলাম, বলে যে আমরা তোমাদেরকে এগুলাতে হেল্প করবো। তার আগে চাইনিজ অ্যাম্বাসেডরের সাথে করছিল, সে বলছিল এটা খুব ভালো তোমাদের চিন্তা ভাবনা, যদি তোমরা এই পলিসি নাও, আমরা তোমাদেরকে হেল্প করবো, কারণ আমরা এইভাবে অ্যাডভান্স করেছি, আমরা এইভাবে আমাদের যেটা চিন্তা আছে, যেটা চিন্তা আছে, যেমন অলরেডি ব্রিটিশ হাইকমিশনের সাথে এর মধ্যে কয়েকবার আমার কথা আছে, ব্রিটিশ হাইকমিশন যখন এই যে এডুকেশনের যে বিষয়গুলো বললাম, এটাতে অলরেডি তারা অসম্ভব ইন্টারেস্ট শো করেছে, যে ল্যাঙ্গুয়েজ কোর্স, জার্মান অ্যাম্বাসেডর বলেছে যে আমরা তোমাদেরকে শেখাবো, ফ্রেঞ্চরা বলেছে যে আমরা তোমাদেরকে হেল্প করবো যদি তোমার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাও। আমি সে ফাইন, ভেরি গুড। কাজে অলরেডি সহযোগিতার হাত আমরা পেয়েছি। আমরা যেটা মোটামুটি ভাবে চিন্তা ভাবনা করেছি, যে আমরা সিলেবাসটাকে যখন রিঅর্গানাইজ করব, প্রাইমারি স্কুল থেকে একদম ক্লাস 12 পর্যন্ত, আমরা ক্লাস 8 পর্যন্ত, আমরা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো শেখাবো বাচ্চাদেরকে, বিভিন্ন ভোকেশনাল, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, বিভিন্ন ভোকেশনাল, বিভিন্ন থিওরিটিক্যাল শেখাবো, এবং ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল নলেজ গুলো, তাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হবে ক্লাস 9 থেকে। এইভাবে জিনিসটা আমরা আস্তে আস্তে গড়ে তুলেছি। অর্থাৎ একটা বাচ্চা যখন 8 জন্মে, মিউজিক পারবে, 3টা ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ তার যখন থাকবে, একটা সাথে যদি তার ভোকেশনাল একটা ট্রেনিং থাকে, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, আমার তো মনে হয় সেই বাচ্চাটাকে পৃথিবীর কোনো দেশে কেউ আটকে রাখতে পারবে। এবার আমরা আসি ভোকেশনাল কথা, আপনারা বলেছি ভোকেশনাল, এটা তো স্কুলে হচ্ছে, এর বাইরে আমাদের হিউজ ইয়াং জেনারেশন আছে। আমাদের প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন, 10 লাখের মতন মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে। এর মধ্যে প্রায় 700,000, প্রায় 7 লাখের মতন মানুষ, 6.5 থেকে 7 লাখের মতন মানুষ যারা যাচ্ছে বাইরে, এরা হচ্ছে প্রায় 7 লাখের মতনই আপনি বলতে পারেন মানুষ যাচ্ছে, এরা আনস্কিল্ড হিসেবে যাচ্ছে। ফলে এরা যে যাচ্ছে, এরা বেচারারা পরিশ্রম করছে,
এই মানুষগুলো পরিশ্রম করছে, পরিশ্রম করে ডলার দেশে পাঠাচ্ছে, কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে না, ভ্যালু অ্যাড হচ্ছে না। আমরা যদি একটু রিজনাল হিসেবে দেখি, দেখবেন যে মিডল ইস্টেই বেশি যাচ্ছে, এবং মিডল ইস্টে কোন এলাকার অধিকাংশ মানুষ যাচ্ছে, বাংলাদেশের কোন রিজনের মানুষ যাচ্ছে? চিটাগং বেল্টের মানুষ। আপনি যদি মক্কা যান, মদিনা যান, সাউদি আরবের বিভিন্ন জায়গায় যান, মিডল ইস্টে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আপনি যদি ইটালিতে যান, ইটালিতে আপনি দেখবেন যে অধিকাংশ বাংলাদেশের সাথে দেখালে, 10 জনের সাথে দেখালে দেখবেন 7 জন মানুষ কোন অঞ্চলের বলেন তো? ইয়াস, ফরিদপুর, শরীয়তপুর এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আমরা যেটা আমাদের প্রাইমারি চিন্তা ভাবনার মধ্যে আছে, আমরা অলরেডি গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টটা আপনার কাজ করে এই 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 ধরনের কাজ করে, মানে বিদেশে পাঠানো। কিন্তু ওদের ওই ডিপার্টমেন্টের একজনের সাথে আমি প্রায় কয়েক মাস আগে আলাপ করেছিলাম, তাদেরকে সেভাবে গভর্নমেন্ট থেকে এনকারেজ করা হয়নি, তাদের বিভিন্ন জিনিস আটকে আছে। যেমন আমাকে উদাহরণস্বরূপ বলছিল যে বেশ কিছুদিন আগে সাউথ কোরিয়া থেকে একটা টিম এসেছিল। সেই টিমটা এসে তারা খোঁজ করছে, তারা তারা ওয়েল্ডার চাচ্ছে। ওয়েল্ডার মানে ঝালাই করবে একটার সাথে একটা ঝালাই। আপনাদের মনে হতে পারে ব্যাপারটা তো খুব ইজি, কিন্তু তারা খুঁজে পায় নাই। এটা আপনার কাছে মনে হতে পারে যে তাহলে হয়তো সবারই মনে প্রশ্ন আসবে, এটা নিশ্চয়ই তারা ঠিকভাবে খোঁজে নেয়। নাহলে আমাদের রাস্তাঘাটে চলতেই দেখি কত ওয়েল্ডার, দোকানপাটে দেখছি যে এই যে ওয়েল্ডিং করছে, গাড়ির জিনিসপত্র ওয়েল্ডিং করছে। না, তারা খুঁজছিল আন্ডার ওয়াটার ওয়েল্ডার। পানির নিচে ওরা জাহাজ তৈরি করে, পানির নিচে ওয়েল্ডিং করবার কাজ, এবং একজনও খুঁজে পায় নাই। আপনাদের সকলকে আমি বলি, তাদের স্যালারি কত ছিল জানেন? $3,000 US ডলার, 3,000 তারা যদি পেত। পরে তারা বলেছে যে ভাই আমরা নিজেরাই তৈরি করে নেব, তোমরা আমাদেরকে লোক দাও। তো এখন যেই ডিপার্টমেন্টেরটার কথা বলেছিলাম, আমি বললাম যে ভাই তোমরা কি আমাদেরকে একটা হেল্প করতে পারবা? বলে স্যার বলেন কি হেল্প। আমি বললাম যে আমাদের নর্মালি যে মানুষগুলো যে যাচ্ছে, এই মানুষগুলো যারা যেখানে যাচ্ছে, আগামী 5 থেকে 10 বছর পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের চাকরি বাকরির চাহিদা আছে, আমাদেরকে কি এরকম কোন একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করা, রিসার্চ তৈরি করা সম্ভব? তারা আমাকে বললো যে ইয়েস স্যার, পসিবল, এটা পসিবল। আমরা ওই কাজটি মোটামুটি চেষ্টা করছি করার জন্য, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের এমবাসি লাগবো, তাদের ব্যবহার করবো, এবং তাদেরকে আমাদের যেটা পরিকল্পনা আছে তাদেরকে আমরা টার্গেট দিয়ে দিব যে তোমার এখানে আগামী সে ধরেন মিডল ইস্টে, সৌদি আরবে ওরা এক্সপ্যান্ড করছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার লাগবে, ওয়েল্ডার লাগবে, বিভিন্ন রকম প্লাম্বার লাগবে, কি ধরনের কেমন লাগবে সেটি তারা তৈরি করছে। যেমন ধরেন আমরা জাপানের কথা যদি তুলনা করি, এই মুহূর্তে আমরা যদি জাপানের পপুলেশন ডায়নামিক দেখি, তাহলে তাদের কি ধরনের পপুলেশন। আমাদের এখানে যখন ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি, অলমোস্ট হাফ অফ দি পপুলেশন বলা যায়, অ্যাটলিস্ট হাফের কাছাকাছি মোটামুটি। জাপানে কিন্তু আপনারা নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে, জাপানে ঠিক অপোজিট, কিন্তু ওখানে এল্ডারলি মানুষের সংখ্যা বেশি, ইয়াং পপুলেশন সংখ্যা কম। এখন এই কারণে দুটো সমস্যার মধ্যে জাপান পড়ে গিয়েছে। কি সমস্যায় পড়ে গেছে? এক, তাদের ফার্মিং ল্যান্ডগুলোতে তারা প্রপার লোক পাচ্ছে না ফার্মিং ল্যান্ড ফার্মিং এর কাজ করার জন্য। দুই, যেহেতু এল্ডারলি মানুষের সংখ্যা ওখানে বেশি, সেই জন্য তাদের কেয়ারার প্রয়োজন। নেপাল থেকে চলে যাচ্ছে মানুষ জাপানে কেয়ারের কাজ নেই, ইন্দোনেশিয়া থেকে চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে যেতে পারছে না, কারণ প্রপার ট্রেনিং এর ব্যবস্থা নেই, অ্যান্ড প্রপার ল্যাঙ্গুয়েজ, তাদের একটা গ্রেড 4 একটা এরকম কিছু আছে যে ল্যাঙ্গুয়েজে পার হতে হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজে, সেইটা নেই বাংলাদেশে। আমরা প্রাইমারি ডিসকাশন তাদের সাথে করেছি, তারা বলেছে ভাই ওখানে একটা অর্গানাইজেশন, তারা নিজেরাই সবকিছু করবে, শুধু আমাদেরকে কিছু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট বা কিছু সাপোর্ট তাদেরকে দিতে হবে, তাহলেই আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে আমরা আমাদের দেশের মানুষগুলোকে, আমাদের দেশের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাতে পারবো। তার মানে চিন্তা করেন কি পরিমাণ জব ক্রিয়েশন হবে। একটু আগে আমি বলেছিলাম যে ভ্যালু অ্যাডের কথা, সেই ভ্যালু অ্যাড করতে পারবো আমরা। একটু আগে যে বলছিলাম যে কোন এলাকায় কোন দেশের, কোন বাংলাদেশের কোন জোনে, কোন এরিয়াতে কোন এলাকার মানুষ বেশি যায়, বা আপনারা বলেছেন যে ইটালিতে শরীয়তপুর বা ফরিদপুর এই অঞ্চলের মানুষ আছে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে যেটা আছে যে ফরিদপুর এরিয়াতে যেই ভোকেশনাল ইনস্টিটিউশন গুলো আমরা করব, ঠিক সিমিলার প্রবলেম কিন্তু আপনার একই প্রবলেম, পপুলেশনের একই প্রবলেম ইটালিতেও আছে। সেই জন্য
ওইখানকার যে ভোকেশনাল ইনস্টিটিউট হবে এবং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হবে সেখানে আমরা ইটালি ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেবো এবং ওখানে যেই টাইপের কাজগুলো হয় সেখানে আমরা ভোকেশনগুলো ওইভাবে ডিজাইন করার চেষ্টা করব যে ওখানে যাতে ওই কাজের উপযুক্ত ট্রেনিং গুলো হয়। ঠিক একইভাবে সৌদি আরবে থেকে চিটাগং, নোয়াখালী এই দিকের মানুষ বেশি যাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে যেই টাইপের কাজের মানুষ যাচ্ছে, কাজের জন্য মানুষ যাচ্ছে, আমরা ওখানকার ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে ওইভাবে আমরা গড়ে তুলতে চাই, প্ল্যানিং করছি। এবং ওখানে আমরা অ্যারাবিক কোর্সটাকে উপরে এমফেসাইজ দিব, যে যেহেতু ওখানকার বেশিরভাগ মানুষ মিডল ইস্টে যাচ্ছে, এইভাবে করে আমরা পুরো জিনিসগুলোকে ডিজাইন করতে চাচ্ছি। এরপরে আসেন আমাদের এই মুহূর্তে খুব সম্ভব দেশে 3 কোটির মতন বেকার। অফিসিয়াল রেকর্ড, আমার ধারণা আনঅফিসিয়ালি আরো বেশি হবে। বলে যে প্রতি বছর 2 মিলিয়নের মতন মানুষ অ্যাড হচ্ছে এটার সাথে, কাজে সবকিছু মিলালে এটা সংখ্যা অনেক বেশি হবে। এখন আমরা যতই গার্মেন্টস ফ্যাক্টরি করি, যতই এক্সপোর্টের ফ্যাক্টরি করি, এত মানুষকে তো আমরা এইভাবে করে জব দিতে পারবো না। এবং সে কারণেই কিন্তু এতক্ষণ যেই কথাগুলো বললাম যে সকলকে যে আমরা দেশের ভিতরেই সুবিধা দিতে পারবো তা না, দেশের বাইরেও আমরা সুবিধা দেওয়া, দেশের বাইরেও যাতে যেতে পারে সেই ব্যবস্থাটাও আমরা গড়ে তুলতে চাইছি। সেই জন্যই এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, এরপরে আমাদের ইয়াং জেনারেশনের বিরাট একটা অংশ আছে যারা অনলাইনে কাজ করে। কেউ হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে, কেউ হয়তো ডিজাইনিং এর কাজ করছে, কেউ হয়তো কন্টেন্ট মেকিং এর কাজ করছে। এদের বিরাট একটা অংশের একটা সমস্যা আছে। বিরাট অংশের বলবো কেন, বলা যায় মোটামুটি সকলের একটা সমস্যা আছে। এরা বিদেশে যে কাজ করছে এবং কাজের বিনিময়ে যে পারিশ্রমিকটা তারা পাচ্ছে, সেই পারিশ্রমিকটাকে তারা আনতে পারছে না, দেশে আনতে পারছে না অফিসিয়াল ওয়েতে, প্রপার ওয়েতে। পেপ্যালের কথা আপনারা কম বেশি সবাই জানেন, ধারণা আছে আপনাদের। পেপ্যাল সহ আরো কয়েকটা এরকম ইনস্টিটিউশন আছে যারা এই ট্রানজেকশন গুলো করে। পেপ্যালের এখানে কোনো অফিস নেই। আচ্ছা, আমরা অলরেডি প্রাইমারিলি তাদের সাথে কথা বলেছি, এরকম আরো 2-1টা ইনস্টিটিউট পেপ্যাল সহ তাদের সাথে কথা বলেছি, ভাই তোমরা আসো বাংলাদেশে, আসলে তোমাদেরও যেমন বিজনেস হবে, আমাদের মানুষরা উপকৃত হবে। আচ্ছা, এখন আসেন এই যে যারা আমাদের ইয়াং জেনারেশনের যারা এই কাজগুলো করছে, এদের আপনি খেয়াল করে দেখবেন ইন্টারনেটের একটা সমস্যা আছে। আমরা যেটা মোটামুটি ভাবে চিন্তা করেছি যে ইম্পর্টেন্ট যেগুলা জায়গা আছে, যেমন সে 11 নম্বরের উপরে যদি ইম্পর্টেন্ট মানে ভালো মানে মোটামুটি চলে, ইয়াং ছেলে মেয়েরা যেখানে যায় বসে কাজ করে, সেটা লেখাপড়া হোক, তার জবের কাজই হোক, এরকম জায়গাগুলোতে পাবলিক প্লেসগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই এর একটা ব্যবস্থা করতে চাইছি। আমরা ফ্রি ওয়াইফাইটা কেমন হবে? ফ্রি মানে পুরোপুরি ফ্রি না, কিন্তু একটু ভিতরে একটা ছোটখাটো রহস্য আছে, ওটা এক্সপ্লেন করছি আপনাদের সামনে। যেমন ধরেন ফ্রি অবশ্যই আপনি পাবেন, ফ্রিটা আপনার হয়তো 1 বা 1.5 ঘন্টার জন্য ফ্রি থাকবে। আপনি যখন লগ ইন করবেন, কতগুলো প্রসিজার আছে, প্রসিজারগুলো মেনটেন করতেই হবে। লগ ইন আপনি করলেন, লগ ইন হওয়ার পরে হয়তো আপনাকে 1 মিনিট বা 1.5 মিনিটের একটা অ্যাড আপনাকে দেখতে হবে, আপনাকে অ্যাডটা দেখতে হবে। অ্যাডটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কানেক্ট হয়ে যাবেন। আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি ফ্রি তখন কাজ করতে পারবেন। সেটা আবার 1-1.5 ঘন্টা পরে আবার ওটা ডিসকানেক্ট হবে, আপনাকে আবার লগ ইন করতে হবে, আপনাকে আবার 1 মিনিট বা 1.5 মিনিটের একটা অ্যাড আপনাকে দেখতে হবে। আমরা এইভাবে জিনিসটাকে সেট আপ করতে চাচ্ছি এবং আস্তে আস্তে এটার এক্সপ্যান্ড। আমার ধারণা এই সাপোর্টটা যদি আমরা তৈরি করতে পারি, এই ইনফ্রাস্ট্রাকচার এবং সাপোর্টটা যদি তৈরি করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনের বহু ছেলে মেয়েকে আমরা হেল্প করতে পারবো। এখন আসুন, একটু আগে যে বললাম তারা যারা কাজ করছে, যেমন ধরেন কন্টেন্ট মেকার যারা কাজ করছে, এই কন্টেন্ট মেকারদের কাজ করতে গিয়ে পেমেন্টের একটা সমস্যা হচ্ছেই তাদের, অথবা তাদের কোনো ওয়ার্ক স্পেস তেমন নাই। যারা ডিজাইনিং এর কাজ করছে তাদের হয়তো ওয়ার্ক স্পেস ঠিকভাবে নাই, যারা ডাটা প্রসেসিং এর কাজ করছে তাদের হয়তো ওয়ার্ক স্পেস নাই। আমরা দেখেছি কয়েক বছর আগে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদেরকে আমরা দেখেছি ইন দ্য নেম অফ মেকিং আইটি পার্ক, অনেক বড় বড় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, খুব সম্ভবত এরকম 43টার মতন আছে, 43টার মতন আইটি পার্ক, ইন দ্য নেম অফ আইটি পার্ক বিরাট বিল্ডিং বানিয়েছিল তারা, কিন্তু ওই বিল্ডিংটাতে কোনো কাজ হয় না। অনেকগুলা বন্ধ হয়ে পড়ে আছে, অসামাজিক কাজ হয়, এবং অনেকগুলোতে আপনার কমিউনিটি সেন্টার হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, মানুষের জন্মদিন পালন হচ্ছে আইটি পার্কের মধ্যে। আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি,
এটা ফরচুনেটলি হোক বা যে কারণে কোইন্সিডেন্টলি হোক, এই মোস্ট অফ দ্য আইটি পার্ক এগুলো আবার দেশের বিভিন্ন ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ক্যাম্পাস যেগুলো আছে সেগুলোর কাছাকাছি জায়গায় হয়েছে, খুব বেশি সেগুলা থেকে দূরে না। এবং আমাদের এই ইয়াং জেনারেশনরা সাধারণত ওই এলাকার মধ্যে মোস্টলি থাকে যারা এসব কাজ করে। আমরা ঠিক করেছি এই আইটি পার্কগুলোকে আমরা অ্যাক্টিভেট করব। এখানে প্রথমত আমরা ফ্রি ওয়াইফাই পুরাটাতে ব্যবস্থা করব। দ্বিতীয়ত এরকম কাজ যারা করে তারা যদি তাদের অথেন্টিকেটি মানে আইডি দিতে পারে, জেনুইন দিতে পারে যে ইয়াস ও এরকম কাজের সাথে জড়িত, হি ইজ ইনটু আইটি বিজনেস, ও হয়তো ট্রেডিং করছে অনলাইনে, ও হয়তো ডিজাইনিং এর কাজ করছে, ও হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে, তাহলে ওকে আমরা ওখানে একটা ফ্রি ওয়ার্কিং স্পেস দেব। তাকে আমরা ফ্রি একটা ওয়ার্কিং স্পেস দেব। স্বাভাবিকভাবে এই মুহূর্তে হয়তো বেচারা তার মেসের কর্নারে বসে বিছানার উপরে বসে কষ্ট করে কাজ করছে, অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকে, অথবা 2-3 ভাই বোন একটা রুম শেয়ার করে থাকছে, সেখানে এই কর্নারে বিছানার উপরে বসে কষ্ট করে কাজ করছে, অথবা চেয়ারের উপরে বসে কোন রকম ভাবে কাজ করছে। কিন্তু ওই ছেলেটা বা ওই মেয়েটা যদি একটা ওয়ার্কিং স্পেস পায়, তখন দেখা যাবে যে সেই 2-3 জন বন্ধু নিয়ে হয়তো 6 মাস পর একটা কোম্পানি ফর্ম করলো, জব ক্রিয়েশন হচ্ছে। আমরা যদি পেপ্যালের ব্যাপারটা সলভ করে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে তার ইনকামটা বেড়ে গেল, ফরেন কারেন্সিটা আমাদের বাড়ছে। এইভাবে আমরা পুরো জিনিসগুলোকে আমরা চিন্তা করছি। এখানে আপনারা নিশ্চয়ই অনেকেই আছেন যারা আপনারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং এর সাথে আপনারা জড়িত। স্বাভাবিকভাবে এই অঞ্চলে আমাদের বক্তারা বলে গেছেন, এই অঞ্চলে একটা অন্য অঞ্চলের সাথে একটা বড় ডিফারেন্স হচ্ছে, এই অঞ্চলে দুই দিকেরই এক্সট্রিম মানুষ বাস করছেন, যারা মোটামুটি ভাবে সমাজের অনেক উপরে এবং যারা সমাজের নিচে। যাই হোক, সবাইকে দরকার একটা সমাজকে চালানোর জন্য। এখানে আমরা যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে যারা এখানে আছেন আপনারা অনেকেই ম্যানুফ্যাকচারিং এর সাথে আছেন। এই মুহূর্তে আমরা যদি চিন্তা করি, আমরা দেখবো যে আমাদের মেইন ফরেন কারেন্সি আর্নিং সোর্সটা কি। মেইন সোর্স দুটো, একটা হচ্ছে গার্মেন্টস, অনেকেই এখানে বোধহয় আমার সামনে বসেছেন যারা ওন করেন গার্মেন্টস ফ্যাক্টরি, আর আরেকটা হচ্ছে আমাদের রেমিটেন্স, আমাদের প্রবাসীরা কষ্ট করে যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই রেমিটেন্স। আমাদের একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা হচ্ছে আপনি যদি একজন এন্টারপ্রেনার হয়ে থাকেন এবং আপনি যদি এসে সরকারকে বলেন যে গার্মেন্টসটা ফ্লোরিশ করেছে কেন, গার্মেন্টসটা ফ্লোরিশ করার একটা অন্যতম মূল কারণ হচ্ছে বন্ডেড ফ্যাসিলিটি। ওয়্যারহাউসের যে ফ্যাসিলিটিটা, বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি, এটা হচ্ছে এক্সপ্যান্ড করার, ভালো করার, ফ্লোরিশ করার একটা অন্যতম মূল কারণ। আমরা চাচ্ছি এই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করতে, এই ফ্যাসিলিটিটা এক্সপ্যান্ড করতে। ধরুন আপনি এই কলমটা আপনি তৈরি করবেন, কিন্তু এই কলমটা তৈরি করবেন এবং এটা আপনি একটা কলম ফ্যাক্টরি তৈরি করলেন এবং এই ফ্যাক্টরিতে ধরেন মাসে 1000 পিস কলম তৈরি হয়, এবং এই পুরো 1000 পিস কলম আপনি এক্সপোর্টের জন্যই তৈরি করবেন, নট ফর লোকাল কনজাম্পশন। আমরা চিন্তা ভাবনা করছি এরকম এক্সপোর্ট 100% এক্সপোর্টের জন্য যারা যেটি তৈরি করবেন, আমরা তাদেরকে সেই বন্ডেড ফ্যাসিলিটির ওয়্যারহাউস ফ্যাসিলিটিটা আমরা দিব। শুধু এটা গার্মেন্টস এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটিকে আমরা এক্সপ্যান্ড করতে চাইছি। যে কোনো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আই হ্যাভ এ প্ল্যানের এরকম আরো কিছু আছে, আমি বললে রাত হয়ে যাবে, আমি আর বেশি সময় আপনাদের নিতে চাই না। আমি মনে করি যে যতটুকু আজকে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, প্রথমে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের কাছে যে আপনারা এই দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমার মরহুম পিতা জিয়াউর রহমান এবং মরহুমা মাতা খালেদা জিয়ার প্রতি যে শ্রদ্ধা সম্মান আপনারা দিয়েছেন, তার জন্য আমি আমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের প্রতিবেশী হিসাবে, আপনাদের এলাকার অধিবাসী হিসাবে আমি আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে, এবং যে সামাজিক সংগঠনগুলো এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যে নেতৃবৃন্দরা আয়োজন করেছেন, আমি প্রত্যেকের কাছে আন্তরিকভাবে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি স্বাভাবিকভাবে আমি বাংলাদেশে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। আমার একটাতে পড়ে আছে যে কোন তারেক জিয়া খালেদা জিয়ার ছেলে বা জিয়া রহমানের ছেলে, বাট আমার মূল পরিচয় যে আমি পলিটিশিয়ান।
and there is the election after a few weeks. আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে যেহেতু আমি আপনাদের এলাকার অধিবাসী, আপনাদের প্রতিবেশী, আপনাদের এখানে অনেকেই নিশ্চয়ই আছেন যারা আপনারা এই এলাকায় বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। আমিও এই এলাকাতেই কিন্তু বড় হয়েছি, বেড়ে উঠেছি, কাজে আমি আপনাদেরই একজন। তো যেহেতু আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একজন পলিটিশিয়ান, এবং কয়েকদিন পরে ইলেকশন, স্বাভাবিকভাবেই ইলেকশন রুলের বাধ্যবাধকতার কারণে আর 24 ঘন্টা পরে হয়তো বলতে পারবো, এখন বলতে পারছি না, কিন্তু কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আবারও যেই কথাটি কিছুক্ষণ আগে বলেছিলাম, আই হ্যাভ এ প্ল্যানের যে অংশগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা যদি মনে করেন যে এই কাজগুলো করলে আমরা কিছুটা হলেও ডিফারেন্স তৈরি করতে পারবো, আপনাদের কাছে মনে হয়েছে যে আই হ্যাভ এ প্ল্যানের যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলা আপনার সন্তান, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আপনার দেশের মানুষ, সামগ্রিকভাবে আমাদের সকলের জন্য কিছুটা হলেও বেটার হবে। আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন, আপনি নিশ্চিন্তে পানি পান করতে পারবেন, আপনি নিশ্চিন্তে রোডে হয়তো ট্রাফিক জ্যাম হবেই কিন্তু কম হবে, এরকম পরিস্থিতি তৈরি হবে। আপনি পত্রিকা খুললেই বেকার সমস্যার সমাধানের কমে আসছে এরকম কিছু নিউজ পড়তে পারবেন। আপনি হেলথের ব্যাপারে আপনি কিছুটা হলেও নিশ্চিত হতে পারবেন যে ঠিক আছে, দেয়ার ইজ এ হেলথ ফ্যাসিলিটি। এই কাজগুলো যদি হেলথ ফ্যাসিলিটি যদিও আমি আলাপ করার সুযোগ পাইনি, কারণ টাইম অনেক গড়িয়ে যাচ্ছে, সবারই তো কাজ আছে, আপনাদেরকে এতক্ষণ আমি আটকে রাখতে চাচ্ছি না। তো এই কাজগুলো যদি মনে করেন যে করলে ভালো হবে, তাহলে আমি আপনাদের সহযোগিতা যাচ্ছি। এ কারণেই সহযোগিতা যাচ্ছি যে অ্যাজ বিকজ I have a plan, we have a plan, এবং যখন we have a plan, আমি কারো উদ্দেশ্যেই বলতে চাচ্ছি না, নর্মাল সাধারণত নির্বাচন আসলে স্বাভাবিক প্রত্যেক দলই তাদের ম্যানিফেস্টো দেয়। ম্যানিফেস্টো তো ম্যানিফেস্টোই, আমি কোনো রাজনৈতিক দলকে আঘাত করতে চাইছি না। ম্যানিফেস্টো তো ম্যানিফেস্টো একটা দিতে হবে, একটা প্রসিডিউর বা একটা ট্রেডিশন বা একটা প্র্যাকটিস দিবেই। কিন্তু আমার ধারণা তথ্য প্রমাণ দিয়ে এখন পর্যন্ত কেউ হাজির করতে পারবে না যে আমার দল বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে